আচ্ছা, আপনারা কি স্ক্রিন দেখতেছেন কিনা? কারেন্টটা চলে যাওয়ার কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে হঠাৎ করে। ওয়াইফাই বিচ্ছিন্ন হয়েছে, এখন মোবাইল ডাটা শোনা যাচ্ছে কিনা দেখেন তো। আর স্ক্রিন দেখা যাচ্ছে? শোনা যাচ্ছে, স্ক্রিন তো আসতেছে না এখনো স্যার। হায় হায় রে, এটা আসতেছে। আনফরচুনেটলি কারেন্টটা চলে গেছে। আহ, স্ক্রিন। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা যেখান থেকে আলোচনা করছি সেটা হলো আহ, এখানে যে জার্নালটা আছে, কেমন জার্নালের ক্ষেত্রে সবসময় প্রসেস কস্টিংটা ডেবিট পাশে থাকবে আর র মেটেরিয়ালসটা ক্রেডিট পাশে যাবে আর কি। অর্থাৎ এখানে যে চারটা উপাদান আছে, কাঁচামাল, তারপর কি আছে, শ্রম, প্রত্যক্ষ খরচ, পরোক্ষ খরচ, কেমন। তাহলে আমরা বলছি যে প্রসেস কস্টিংটা ডেবিট আর মেটারিয়ালস বা র মেটারিয়ালস ক্রেডিট। প্রসেস কস্টিংটা ডেবিট, লেবার কস্ট ক্রেডিট। প্রসেস কস্টিংটা ডেবিট, ডিরেক্ট এক্সপেন্স ক্রেডিট। মূল কথা প্রসেস কস্টিং অলওয়েজ ডেবিট, কেমন। আচ্ছা, এখানে এটা আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব। ইকুইভ্যালেন্ট ইউনিট বা সমমূল্য এককটা কি? সমমূল্য এককটা কি আমাদের বুঝতে হবে। আহ সমমূল্য একক, কেমন, এটা কি একটু পড়েন দেখি। চলতি কার্য তথা অসমাপ্ত কার্যের এককে সমাপ্ত দ্রব্যের এককে রূপান্তরকরণকে সমতুল্য উৎপাদন বলে। হ্যাঁ। আচ্ছা, এটা হলো যে চলতি কার্য তথা অসমাপ্ত কার্যের এককে যখন আমরা ফিনিশ গুডে রূপান্তর করব সেটা হলো সমমূল্য উৎপাদন, কেমন, বা ইকুইভ্যালেন্ট প্রোডাকশন। এটা আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব এটা। আহ, তাহলে একটু পরিষ্কার হবেন। এখানে মূল কনসেপ্টটা যেটা সেটা আমি বলি। সেটা হচ্ছে, ধরেন আপনার একটা আপনি 100টা চেয়ার অর্ডার পাইছেন যে আমি 100টা চেয়ার তৈরি করবো, কেমন। 100টার মধ্যে আপনার 60টা কমপ্লিট তৈরি হয়ে গেছে, কেমন। আর 40টা কিন্তু তৈরি হয় না। 40টা হয়তো আপনি খাতাগুলো রেডি করছেন, চারটা পায়া রেডি করছেন, কিন্তু এখনো কমপ্লিট করতে পারেন না। এখন আপনার যদি জিজ্ঞেস করে যে আপনি কয়টা চেয়ার তৈরি করছেন, আপনি কি বলবেন? 60টা তৈরি করছেন এটা বলবেন, নাকি আপনি বলবেন যে 100টা হয়েছে, কোনটা বলবেন? তাহলে আপনি তো 60টা বলবেন, ঠিক আছে 60টা আপনার কমপ্লিট হয়েছে নিঃসন্দেহে। কিন্তু আরো 40টা কিন্তু আপনার কিছু কাজ হয়েছে। আপনি হাতা তৈরি করছেন, পা তৈরি করছেন, বাট এখন অ্যাসেম্বল করতে পারেন নাই। সেক্ষেত্রে আপনাকে একটা হিসাব করতে হবে। সেই হিসাবটার জন্য যে পদ্ধতি সেটা করে ইকুইভ্যালেন্ট ইউনিট, কেমন। অর্থাৎ চলতি কার্য বা অসমাপ্ত কার্যের এককে সমাপ্ত দ্রব্যে রূপান্তর করতে হবে। আপনি এখন হিসাব করবেন যে আমার যে আরো 40টা চেয়ার আছে, যে এটা আমি হাতা তৈরি করছি, পা তৈরি করছি, কিন্তু এখনো সম্পূর্ণ করতে পারি নাই। কিন্তু আলটিমেট হিসাব করে দেখছেন আর মানে মূলত অর্ধেক কাজ হয়ে গেছে। তাহলে আপনি আর 40টাকে আপনি বলবেন যে আমার 20টা চেয়ারের কাজ হয়ে গেছে আর 20টা বাকি আছে। অর্থাৎ তাহলে আপনি সোজা বলতে পারবেন যে আমরা 80টা চেয়ার হয়েছে। এবং এটা কিভাবে হিসাব করে আমরা এটা দেখি। ধরুন একটা অর্ডার পাইছেন, কাঁচামাল 20,000 একক তৈরি করতে হবে, কেমন। আপনি জুন মাসে হিসাব করে দেখছেন যে আপনার 12,000 একক সম্পূর্ণ হয়ে গেছে, চূড়ান্ত হয়ে গেছে, চূড়ান্ত দ্রব্য প্রস্তুত হয়ে গেছে। তো যদি 20,000 এককের মধ্যে আপনার 12,000 সম্পূর্ণ হয়, তাহলে অসম্পূর্ণ আছে কত? 8,000 একক, কেমন। জুন মাসে আপনার 8,000 একক অসম্পূর্ণ আছে, সরি, অবশিষ্ট 8,000 একক সম্পূর্ণ আছে। এখন 8,000 একর যদিও অসম্পূর্ণ আছে, কিন্তু এর 50% কাজ করে ফেলছেন আপনি। 50% বুঝছেন তো, ওই যে চেয়ারে হাতা করছেন, পা করছেন, কিন্তু এখন অ্যাসেম্বল করেন নাই। আচ্ছা, তাহলে আপনি যদি 50% করেন, তার মানে 8,000-এর অর্ধেক করে ফেলছেন, তাহলে 4,000। তাহলে আলটিমেট আপনার এখানে কমপ্লিট করছেন 12,000, আর 8,000-এর 50% করছেন 4,000। তাহলে 12 আর 4 কত? 16,000। আপনি আপনি টোটাল আসলে কাজ করছেন কত একক? তাহলে আপনি আপনি 16,000 একক কাজ করে ফেলছেন, কেমন। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কতটুকু কাজ করছেন, আপনি বলবেন যে 16,000 একক আমার কাজ সম্পন্ন হয়েছে। এই যে 16,000 এখানে দেওয়া আছে, কেমন, 16,000 একক কাজ করেছে। এবং এই 16,000 দিয়ে আপনি ভাগ করলে আপনি একটা খরচ বের করতে পারবেন আর কি। এটা হচ্ছে মূল বিষয়টা আর কি। একই উদাহরণ এখানে দেওয়া আছে, দেখেন। আহ বিষয়টা বুঝলে আর উদাহরণ লাগবে না, এখানে আরো বারবার উদাহরণ দেওয়া আছে। আপনাকে বুঝতে পারছেন বিষয়টা, না বুঝেন নাই সেটা বলেন। বোঝা গেছে? জি, বুঝছি। হ্যাঁ। বুঝছি মানে স্যার। মানে অসম্পূর্ণ কাজের যত অংশ আছে এটাকে আমরা কমপ্লিট কাজে ট্রান্সফার করে দিব, দেখবো যে আমাদের কতটুকু হয়েছে, কেমন। আচ্ছা, এখানে একটা আছে প্রারম্ভিক চলতি কাজ 60 একক, সমাপনী আছে 40%। তাহলে 60-এর 40% হয় কত? 60 ইন্টু 40% হয় কত? একটা। আচ্ছা, এখানে প্রশ্নটা কই, পুরোটা আসে নাই। আচ্ছা, এখান থেকে এখানে কিন্তু প্রশ্নটা পুরোটা আছে, এটা বুঝলে হবে। এটা যদি বুঝে থাকেন তাহলে আর আর ব্যাখ্যা করার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে সমমূল্য উৎপাদন বিবরণী কি আমরা এটা এখন বলছি। যে যে বিবরণের মাধ্যমে অসম্পূর্ণ দ্রব্যের এককে কি করা হয়, সম্পূর্ণ দ্রব্যে রূপান্তর করা হয়, সেটা হচ্ছে সমমূল্য উৎপাদন বিবরণী, কেমন। এরপর এখানে কিছু কনসেপ্ট আছে যেগুলো আমাদের লিখিত পরীক্ষায় টিকা আকারে আসে, আবার বাইবাতে আসে, কেমন। স্পয়েলেজ বা নষ্ট বা বিনষ্ট পণ্য কি? উৎপাদন প্রক্রিয়ার মধ্যে কাঁচামাল এমন ভাবে নষ্ট হয়েছে যে উক্ত কাঁচামালকে পরবর্তী প্রক্রিয়া আর ব্যবহার করা সম্ভব নয়, এমন ভাবে নষ্ট হয়েছে এটাকে আর আর ব্যবহার করা যাবে না এবং সংশোধন করাও সম্ভব নয়, কেমন।
যদি এরকম হয় তাহলে আমরা সেটা বলবো স্পয়েলেজ বা নষ্ট পণ্য, কেমন? এরপর আছে ডিফেক্টিভ গুডস বা ত্রুটিপূর্ণ দ্রব্য, কেমন? উৎপাদিত পণ্য মানসম্পন্ন না হলে আমরা বলবো ডিফেক্টিভ। ডিফেক্টিভ মানে কি? আপনি একটা একটা রুটি বানাইছেন, রুটি তো আপনারা বানান না, যা যা বানায় রুটি মানচিত্রের মতো হয়ে গেছে, কেমন? তবে একটা একটা টি শার্ট বানাইছেন, ছিদ্র হয়ে গেছে, রং পড়ে গেছে, আপনার মানসম্মত হয় না, আমরা অনেক সময় বলি না আসলে মানসম্মত হয়নি। মিষ্টি বানাইছেন, লবণ বেশি হয়ে গেছে মিষ্টির মধ্যে, তাহলে সেটাকে বলে ত্রুটিপূর্ণ পণ্য। এটা কিন্তু নষ্ট পণ্য বা স্পয়েলেজ প্রোডাক্ট না, এটা ত্রুটিপূর্ণ পণ্য, কেমন? মানসম্মত না। আচ্ছা, অর্থাৎ উৎপাদনের জন্য কাঁচামাল, শ্রম, যন্ত্রপাতি ইত্যাদির পরিপূর্ণ তার অভাবে উৎপাদিত পণ্য সঠিকভাবে না হয়ে ত্রুটিপূর্ণ হয়। হ্যাঁ, যখন আপনি জিজ্ঞেস করলেন মানসম্মত হলো না কেন, তখন সে বলবো আমাদের মেশিনটা ঠিক ছিল না, কেমন? অথবা আপনি যে ম্যাটেরিয়াল দিচ্ছেন এটা পর্যাপ্ত না, কাঁচামালটা ঠিক ছিল না। এই আর কি মূল কথা হলো যে ত্রুটিপূর্ণ প্রোডাক্ট হচ্ছে যে মানসম্মত প্রোডাক্ট না আর কি। এটা পণ্য যখন মানসম্মত না হয় সেটা হচ্ছে ডিফেক্টিভ গুডস। আচ্ছা, নর্মাল লস। নর্মাল লস হলো যে সব ধরনের সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও যে ক্ষতি এড়ানো সম্ভব নয় সেটা হচ্ছে নর্মাল লস। সব সতর্কতা নিছেন কিন্তু কিছু ক্ষতি আপনার হবেই। হ্যাঁ, কিছু ক্ষতি আপনার হবেই, এটাকে বলে নর্মাল লস। ধরুন আমি আপনাকে 1 বস্তা 50 কেজি চিনি যদি 1 কেজি করে বিক্রি করতে দেই, কেমন? আপনি দেখবেন যে শেষে কিছু চিনি আপনার পড়ে গেছে বা রয়ে গেছে, হয়তো আপনি 2 গ্রাম করে বেশি দিচ্ছেন, কেমন? 2 গ্রাম করে বেশি দিতে দিতে শেষে যে আপনার দেখবেন যে 500 গ্রাম নাই, কেমন? এটা হইলো যে এই ধরনের ক্ষতি আমরা এড়িয়ে যেতে পারবো না, এটা সব ধরনের সতর্কতা সত্ত্বেও এই ধরনের নর্মাল লস, এটাকে নর্মাল লস বলা হয় আর কি, কেমন? যেমন এখানে একটা উদাহরণ আছে, উৎপাদন প্রক্রিয়াগত কারণে এই ক্ষতি হয় আর কি, কেমন? যেমন 200 পাউন্ডের তুলা দ্বারা যদি সুতা উৎপাদন করা হয়, 200 পাউন্ড সুতা পাওয়া যাবে না, 190 পাউন্ড সুতা পাওয়া যাবে। আর 10 পাউন্ড ঘাটতি, এটাকে আমরা ধরে নিই স্বাভাবিক ক্ষতি। আমি 200 পাউন্ড তুলা থেকে কখনোই 200 পাউন্ড সুতা পাবো না, কিছু ক্ষতি আমার হবেই, কিছু ক্ষতি আমার হবে, যেটা নর্মালি হয় সেটা হচ্ছে নর্মাল লস আর কি, কেমন? আর যেটা যেটা সতর্কতার পরে আমরা ধরছি যে 10 পাউন্ড ক্ষতি হয়েছে, কেমন? এখন যদি এখানে 30 পাউন্ড হয়ে যায়, বাকি 20 পাউন্ড হচ্ছে অ্যাবনর্মাল লস। ধরেন এখানে আমরা বলছি যে 200 পাউন্ড তুলা থেকে আমরা ধারণা করছি 190 পাউন্ড হবে, 10% ক্ষতি হইতে পারে, কিন্তু হয়ে গেছে 30 পাউন্ড। তাহলে 10% নর্মাল লস আর বাকি 20% হচ্ছে অ্যাবনর্মাল লস, কেমন? আচ্ছা, স্বাভাবিক ক্ষতি একটি পরিকল্পিত ব্যাখ্যা করুন, এটা লিখিত পরীক্ষা আসে। স্বাভাবিক ক্ষতি সাধারণত নিয়ন্ত্রণযোগ্য নয়, এই ক্ষতি হবেই, এটা আমরা নিয়ন্ত্রণ, যেমন 100 পাউন্ড তুলা থেকে যদি সুতা তৈরি করা হয়, সুতার পরিমাণ হবে 90 পাউন্ড, এই 10 পাউন্ড ঘাটতি হলো স্বাভাবিক ক্ষতি। নির্দিষ্ট কোনো উৎপাদন প্রক্রিয়া চলাকালে কি পরিমাণ ক্ষতি হতে পারে তা ব্যবস্থাপনা প্রথমেই সিদ্ধান্ত নিয়ে নেয়, কেমন? যেটা আমরা বলবো যে আমরা 10% ক্ষতি হতে পারে বা 10 একক ক্ষতি হতে পারে, সেটা অতীত অভিজ্ঞতার আলোকে এই ধরনের সিদ্ধান্ত আগে নিয়ে থাকে, এটা নর্মাল লস, এটাকে আপনি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবেন না। হ্যাঁ, কমিয়ে আনা যাবে কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে না। আচ্ছা, এবার আছে অ্যাবনর্মাল লস, একই উদাহরণ বললাম না? অ্যাবনর্মাল লস কি? নর্মাল লস আমরা বুঝছি উৎপাদন সব ধরনের সতর্কতা সত্ত্বেও যে ক্ষতি এড়ানো সম্ভব হয় না, সেটা হচ্ছে নর্মাল লস। আর অ্যাবনর্মাল লস হচ্ছে পক্ষান্তরে অপ্রত্যাশিত আকস্মিক দুর্ঘটনার কারণে যদি কোনো ধরনের অতিরিক্ত ক্ষতি হয়, সেটা হলো অস্বাভাবিক ক্ষতি, কেমন? অসতর্কতা, অদক্ষতা, নিম্নমাল মানে কাঁচামাল যদি খারাপ হয়, ভুল ত্রুটি, দুর্ঘটনা, অযত্ন ইত্যাদি কারণে অস্বাভাবিক ক্ষতি হয়। আমরা ধরছি যে আমাদের 100 পাউন্ড তুলা থেকে 90 পাউন্ড সুতা আমরা পাবো, কেমন? যদি আমি এখন 70 পাউন্ড পাই, তাহলে 10 পাউন্ড হয়েছে আমার নর্মাল লস, আর আর বাকি অতিরিক্ত 20 পাউন্ড হয়েছে অ্যাবনর্মাল লস, কেমন? যদি এর লিখিত পরীক্ষার জন্য হলে আপনি এখানে কিভাবে কাউন্ট হয় দেখা যাচ্ছে, ওপেনিং ইন ওয়ার্কিং প্রগ্রেস, অ্যাড ইনপুট মাইনাস ট্রান্সফার ফ্রম, এটা হিসাব কিভাবে করতে হয় দেখা আর কি, কেমন? নর্মাল লস কিভাবে আমরা কাউন্ট করব, কস্ট পার ইউনিট আমরা বলছি টোটাল কস্ট মাইনাস স্ক্র্যাপ ভ্যালু ফ্রম নর্মাল লস, কেমন? আচ্ছা, এখন নর্মাল লস থেকে কিন্তু আমরা যদি কিছু ধরেন তুলা থেকে আমরা 100 পাউন্ড তুলা থেকে 90 পাউন্ড পাইলাম, বাকি যে 10% লস হয়েছে ওখানে হয়তো স্ক্র্যাপ হিসেবে আমরা কিছু বিক্রি করলে যদি কিছু টাকা পাওয়া যায়, সেটা বিক্রি করে দিতে হবে, কেমন? তাহলে আমরা কষ্টটা কমে যাবে, তো কষ্টটা কমে যাবে, সেটা স্ক্র্যাপ ভ্যালু হিসাবে যদি বিক্রি করে দিই আমরা, তাহলে আমরা কিছু টাকা পাইলে সেটা আমরা বিয়ে করে দিব। টোটাল নর্মাল ইউনিট দ্বারা ভাগ করলে আমরা কস্ট পার ইউনিট পেয়ে যাবো, কেমন? আচ্ছা, এবার অস্বাভাবিক গেইন। আচ্ছা, আমরা যেরকম বুঝছি অস্বাভাবিক লাভ সে একই রকমই, কেমন? প্রকৃত ক্ষতি স্বাভাবিক ক্ষতির চেয়ে কম হলে আমরা ধরছি যে এখানে আমরা কি বলছি, আমরা বলছি যে 100 পাউন্ড থেকে 90 পাউন্ড আমাদের লস, 10 পাউন্ড লস হবে, কেমন? এখন কথা কথা 10 পাউন্ড লসে যদি 5 পাউন্ড লস হয়, আমরা ধরে রাখছি 10 পাউন্ড লস হবে, কিন্তু লস হয়েছে 2 পাউন্ড অথবা 5 পাউন্ড, বাকি 5 পাউন্ড যে লস হয় নাই, এটা আমাদের অতিরিক্ত লাভ। এখানে এটাই বলা আছে দেখেন, প্রকৃত ক্ষতি স্বাভাবিক ক্ষতির চেয়ে যদি কম হয়, কেমন? আমরা ধরছি 10 পাউন্ড হয়েছে কম, 5 পাউন্ড, এটাই অতিরিক্ত লাভ আর কি, অ্যাবনর্মাল গেন। প্রকৃত উৎপাদন স্বাভাবিক উৎপাদন চেয়ে অধিক হয়, এরূপ অতিরিক্ত উৎপাদনকে অস্বাভাবিক লাভ বলে। আচ্ছা, ফারুক পড়েন এটা, ক্ষতি কাকে বলে? ক্ষতি ওয়াস্টেজ কাকে বলে?
ক্ষতি উৎপাদনের সময় যদি কোনো কাঁচামাল নষ্ট হয়ে যায় এবং তা যদি পরবর্তীতে কোনো কাজে লাগানো সম্ভব না হয়, তখন সেই কাঁচামালকে ক্ষয়ক্ষতি বা ওয়েস্টেজ বলে। একবারে নষ্ট হয়ে গেছে, কেমন, আর কিছু করার নাই, আর কিছু করার নাই। আচ্ছা, তারপর এখন কিন্তু ওয়েস্টেজের পরিমাণটা কমে আসছে, এখন স্ক্রাপ ব্যবহার করার সুযোগ আসছে, তো ওই জন্য। তারপর কিছু কিছু জিনিস আছে, এটাকে আর কিছু করার নাই, কেমন, একবারে গেছে। ধরেন আপনার হাত থেকে তেল পড়ে ইয়েতে ইয়ে হয়ে গেল, কেমন, মাটির সাথে মিশে গেল, তো এটা কি কি করবেন? নষ্ট হয়ে গেছে, আর কিছু করতে পারবেন, উঠাইতেও পারবেন না, কিছু করতে পারবেন না, শেষ, ক্ষয়ক্ষতি হয়ে গেছে, কেমন, এটা ক্ষতির মধ্যে খাতারে চলে চলে যাবে। হাত থেকে তেল পড়ে গেছে, জমি নেই, কিছু করতে পারবেন? স্ক্র্যাপ কি, পড়েন দেখি এটা। কাঁচামালের অবশিষ্টাংশ যা কম দামে বিক্রয় করা হয় তাকে স্ক্র্যাপ বা ধ্বংসাবশেষ বলে। হ্যাঁ, মানে ধ্বংসাবশেষ আমরা বলে। আমরা আপনার যে প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে, এটা যদি কিছু অংশ কিছু দামে পেয়ে যান, কেমন, কিছু দামে বিক্রি করে দেন, সেটা হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু। ধরেন আপনি আটা তৈরি করলেন, আটা থেকে আপনি পাউরুটি তৈরি করবেন, কিন্তু এমন পাউরুটি তৈরি হয়েছে এটা আসলে মানুষ খেতে পারবে না, তখন আপনি এটা ওই যে যারা মাছ খামার আছে তাদের কাছে বিক্রি করে দিবেন, কেমন, তখন কিছু টাকা পাবেন, সেটা হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু। অর্থাৎ যেখানে বিক্রি করে সমস্যা নাই, যেখানে দিয়ে বিক্রি করেন, আপনি গ্লাস নির্মাণ ফ্যাক্টরি হতে পারে, গ্লাস তৈরি করতে যায় এমন বাঁকা দেওয়া গ্লাস হয়েছে, এগুলো মার্কেটে বিক্রি হবে না, তখন আপনি আবার এটাকে স্ক্র্যাপ হিসেবে বিক্রি করলে তারা এটাকে গলায় আবার তৈরি করতে পারবে। অর্থাৎ মূল কথা হচ্ছে যে আমরা মানে বাঙালি বাঙালি আছে না, বাঙালি দোকান আছে দেখো, যারা স্ক্র্যাপ কিনে তারা যখন কিছু দামে কিনবে, সেটা হচ্ছে স্ক্র্যাপ। অনেক সময় দেখা যায় কাঁচামালের একটি উচ্ছিষ্ট রয়ে যায় যা ব্যবহার উপযোগী নয়, এটা বিক্রি করার পরে আমরা এটা পাই আর কি, কেমন। স্বাভাবিক ক্ষতি আর অস্বাভাবিক মধ্যে পার্থক্য, এই ক্ষতির পরিমাণ অনুমান করা করা হয়, এটা পূর্ব অভিজ্ঞতার আলোকে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আগে আন্দাজ করতে পারে যে এটা নর্মাল লস হবে। আর এটা আকস্মিক দুর্ঘটনার কারণে হতে পারে, অদক্ষতার কারণে হতে পারে, কেমন, নিম্ন করা হতে পারে, এটা অনুমান করা যায় না আর কি। শত চেষ্টা করে ওই ক্ষতির পরিমাণ হ্রাস বা নিয়ন্ত্রণ করা, এটা নিয়ন্ত্রণযোগ্য নয়, কেমন, নর্মাল ক্ষতি হবেই, নর্মাল লস হবেই, এটা নিয়ন্ত্রণযোগ্য নয়, বাট এই ক্ষতি নিয়ন্ত্রণ বা হ্রাস করা যায়, কেমন। আচ্ছা, এটি উৎপাদনের একটি স্বাভাবিক প্রক্রিয়া বিশেষ, সাধারণ নর্মাল লস কিন্তু একটা সাধারণ প্রক্রিয়া বিশেষ। আর ত্রুটিপূর্ণ কাঁচামাল, অদক্ষ শ্রমিক, অপরিকল্পিত উৎপাদন ব্যবস্থা, দুর্ঘটনা, দৈব ঘটনা ইত্যাদি কারণে অস্বাভাবিক ক্ষতি হয়ে থাকে আর কি, কেমন। আচ্ছা, অস্বাভাবিক ক্ষতি আর অস্বাভাবিক লাভ। ত্রুটি মূল্য, এটা আমরা অস্বাভাবিক ক্ষতি বলছি, ত্রুটি মূল্য কাঁচামাল, অদক্ষ শ্রমিক ইত্যাদি কারণে অস্বাভাবিক ক্ষতি হয়। আর সাধারণ ক্ষতি থেকে যখন কম ক্ষতি হয় সেটা হচ্ছে অস্বাভাবিক লাভ, কেমন, সাধারণত শ্রমিকের দক্ষতা ইত্যাদি কারণে যখন ক্ষতি আমরা আশা করছি যে 10 হবে, হয়েছে 10% হবে, হয়েছে 5%, এই যে এইটা একটা লাভ, অস্বাভাবিক কারণে এই ধরনের লাভ হয়ে থাকে। একক প্রতি উৎপাদন ব্যয়, অস্বাভাবিক ক্ষতির কারণে উৎপাদন ব্যয় বেড়ে যায়, আর একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস পায়, কেমন। অস্বাভাবিক ক্ষতি বের করার সূত্র হচ্ছে ক্ষতি থেকে স্বাভাবিক ক্ষতি বিয়োগ করতে হয়, অস্বাভাবিক লাভ থেকে স্বাভাবিক ক্ষতি থেকে প্রকৃত ক্ষতি বিয়োগ করতে হয় আর কি। আচ্ছা, ওয়াস্টেজ আমরা বলছি সাধারণত বাষ্পীকরণ, সংকোচন, ধূমপান ইত্যাদি কারণে হয়ে থাকে। আর স্ক্র্যাপ কাঁচামালের প্রক্রিয়ার সময় এই ধরনের ধ্বংসাবশেষ হয়ে থাকে। ইচ্ছা, স্ক্র্যাপ তো আমরা বুঝছি, কেমন, বিক্রি করার পরে যে ভগ্নাংশ আমরা যে মূল্যটা পাই। ওয়াস্টেজ, ওয়াস্টেজ মানে হলো যে যে ক্ষতির কোনো আর্থিক মূল্য নেই, কেমন, একবারে নষ্ট হয়ে গেছে। আর ডিফেক্টিভ গুডস, এটা কিন্তু আর্থিক মূল্য আছে, বিক্রি করে কিছু পাওয়া যাবে। উৎপাদনের জন্য কাঁচামাল, শ্রম, যন্ত্রপাতি ইত্যাদি পরিপূর্ণতার অভাবে উৎপাদিত পণ্য ত্রুটিপূর্ণ হয়, অর্থাৎ মানসম্মত হয় নাই, ফলে আমরা বিক্রি করলে কিছু মূল্য হইলেও পাবো। ক্ষতি যেটা, এটা একবারে আর্থিক মূল্য নেই, এটা নষ্ট হয়ে গেছে, কেমন। ক্ষতি সংশোধন করা যায় না বলে এর কোনো সংশোধন ব্যয় নেই, আর এটা সংশোধন করা যায় চাইলে, কেমন। তারপরে আসেন জয়েন্ট প্রোডাক্টস এবং বাই প্রোডাক্টস। চিনি, রাসায়নিক শিল্প, কৃষি পণ্য ইত্যাদি মতো অনেক শিল্প রয়েছে যেগুলো একই সঙ্গে সমান বা কম বেশি গুরুত্বের একাধিক পণ্য তৈরি করতে পারে, এগুলো হচ্ছে যৌথ প্রোডাক্ট, কেমন। যদি একই রকম পণ্য তৈরি করে একই দামের, সেটা হচ্ছে যৌথ প্রোডাক্ট, কেমন। আচ্ছা, যৌথ পণ্য হলো একই এমন পণ্য যা একযোগে একই ইনপুট দিয়ে একটি সাধারণ প্রক্রিয়া দ্বারা উৎপাদিত হয় এবং প্রতিটি যথেষ্ট উচ্চ বিক্রয় মূল্যের অধিকারী। যৌথ যৌথ জয়েন্ট প্রোডাক্টের মূল্য প্রায় কাছাকাছি, কেমন, সিমিলার ভ্যালু, এখানে বলা আছে না, সিমিলার ভ্যালু, একই রকম মূল্য, এটা হচ্ছে জয়েন্ট প্রোডাক্ট, কেমন। একই রকম কাঁচামাল, একই রকম মেশিন, একই রকম আউটপুট, একসাথে দুইটা প্রোডাক্ট তৈরি হয়, সেটা হচ্ছে জয়েন্ট প্রোডাক্ট। যৌথ পণ্যের সাধারণ উদাহরণ হলো ডিজেল, পেট্রোল, লুব্রিকেন্টস, প্যারাফিন ইত্যাদি অপরিশোধিত তেলের প্রক্রিয়াকরণ যৌথ পণ্য হিসাবে প্রাপ্ত হয়। একসাথে অনেকগুলো প্রোডাক্ট তৈরি হয়, কেমন। যেগুলোর আলাদা বাজার ভ্যালু আছে, কারণ এটা বাই প্রোডাক্ট না কিন্তু, জয়েন্ট প্রোডাক্টস। বাই প্রোডাক্ট হচ্ছে ঘটনাক্রমে, কেমন, এটা আমরা তৈরি করতে চাই না, কেমন, ঘটনাক্রমে হয়ে গেছে, সেটা হচ্ছে বাই প্রোডাক্ট। উপজাত, এটা হচ্ছে উপজাত মূল পণ্য উৎপাদন চলাকালীন ঘটনাক্রমে উৎপাদিত পণ্য হয়, যা সহায়ক পণ্য ছাড়া কিছুই নয়। যেমন চিনি উৎপাদনের সময় চোবড়াগুলি একটি উপজাত পণ্য, কেমন। সাবান প্রস্তুত করার সময় গ্লিসারিন একটি উপজাত পণ্য। হ্যাঁ, চিনি যখন তৈরি করি যে ছোবড়া,
ওগুলা আমাদের বিক্রি করে কাগজ, আমরা যে কি বলে কাগজ মিলে বিক্রি করে যে কিছু টাকা পাবো, সেটা হচ্ছে বাই প্রোডাক্ট। কেমন? সাবান তৈরি করার সময় গ্লিসারিন, এটা আমাদের বাই প্রোডাক্ট। যে যৌথ পণ্য হলো যখন একই মানে বা কাছাকাছি মানের পণ্য তৈরি হয়, সেটা হচ্ছে জয়েন্ট প্রোডাক্টস। আর বাই প্রোডাক্ট হচ্ছে যে যখন ঘটনাক্রমে একটি প্রোডাক্ট তৈরি করতে যায় অন্য অন্য আরেকটি প্রোডাক্ট পাওয়া যায়। কেমন? বাই প্রোডাক্টের মূল্য কিন্তু কম থাকবে। এখন বলা আছে যৌথ মূল্য পণ্যগুলো সিমিলার ভ্যালু, কেমন, সেম ইকোনমিক ভ্যালু। আর বাই মূল্য বাই প্রোডাক্ট গুলো ইকোনমিক ভ্যালু অবশ্যই কম থাকবে, লোয়ার দেন দা মেইন প্রোডাক্ট। কেমন? অবশ্যই কম মূল্য থাকবে। যৌথ মূল্য কাঁচামাল থাকবে একই রকম। কেমন? আর এখানে এটা বর্জ্য টাইপের, আমরা স্ক্র্যাপ বলি আর কি, বর্জ্য টাইপের এটা। তাহলে বোঝা গেছে নিশ্চয়ই এতক্ষণ। একই বিষয় এখানে আছে আলোচনা। যৌথ দ্রব্যের উৎপাদন ব্যয় বর্ণনের সমস্যা। কেমন? সাবান কারখানাতে একসাথে সাবান ও গ্লিসারিন উৎপাদিত হয়, এগুলো কিভাবে বর্ণন করতে হয়? লিখিত পরীক্ষার জন্য লাগবে। যৌথ ব্যয় ব্যয় বন্টনের পদ্ধতিগুলো সংক্ষেপে আলোচনা করুন। এটা আমরা কিভাবে বর্ণনা করি এটা আলোচনা আছে। ফিজিক্যাল ইউনিট মেথড, এটা একক প্রতি ব্যয় বের করতে গেলে যৌথ ব্যয় উৎপাদন ব্যয় মাইনাস উৎপাদন মোট উৎপাদনের একক। কেমন? তারপরে আছে তুলনামূলক বিক্রয় মূল্য পদ্ধতি। জয়েন্ট কস্ট কি, আমরা তখন বলছি বিভাজনের পূর্ব পর্যন্ত যাবতীয় খরচকে যৌথ ব্যয় বলে। কেমন? এটাকে বলা হয় মূল মূল- মূল কথা হচ্ছে যে যৌথ ব্যয় হচ্ছে অবিভাজ্য মোট ব্যয়, অর্থাৎ ভাগ করার পূর্ব পর্যন্ত যে ব্যয়টা হয় সেটা হচ্ছে জয়েন্ট কস্ট। সেপারেট কস্ট হয়েছে যখন ভাগ করে হয় তখন সেপারেট কস্ট, এগুলো বাইবার জন্য কাজে দিবে যে জয়েন্ট কস্ট কি সেপারেট কস্টই। ও নির্দিষ্ট পণ্য বা বিভাগ প্রক্রিয়ার জন্য আলাদাভাবে চিহ্নিত নির্বাহিত ব্যয়কে পৃথক কস্ট বলে। যেমন ধরি একটি প্রতিষ্ঠান দুটি পণ্য তৈরি করে, একটি হলো কলম আর একটি হলো কালি, এই দুটি পণ্যের জন্য আলাদা আলাদা যে ব্যয় হয় সেটা হলো পৃথক ব্যয়, সেপারেট কস্ট। স্প্লিট অফ পয়েন্ট, বিভাজন বিন্দু কি, যৌথভাবে তৈরিকৃত পণ্যগুলোর ব্যয় আলাদাভাবে চিহ্নিত করা হয়। কেমন? যদি আলাদাভাবে চিহ্নিত করা হয় সেটা হচ্ছে স্প্লিট অফ কস্ট। জয়েন্ট প্রোডাক্ট আর বাই প্রোডাক্ট এগুলো আমরা আলোচনা করছি। যেমন এই যে রাইস মিলের সাথে তুষ বা কুড়া, এটা হচ্ছে তুষ বা কুড়া হচ্ছে বাই প্রোডাক্ট। আর রাইস মিল থেকে যে চাল তৈরি হয় সেটা হচ্ছে মেইন প্রোডাক্ট। কেমন? আর যে সমমূল্যের উৎপাদন ইকুইভ্যালেন্ট প্রোডাকশন ইউনিট, আমরা এটা আলোচনা করছি। চলতি কার্য বা অসমাপ্ত কার্যের এককে সমাপ্ত দ্রব্যের এককে রূপান্তর করা হলে সেটা হচ্ছে সমমূল্যের উৎপাদন একক বা ইকুইভ্যালেন্ট প্রোডাকশন মেথড। কেমন? এখানে বলা আছে, এই যে আমরা যে উদাহরণটা এতক্ষণ একটু আগে বলছি সেটা একই উদাহরণ দেওয়া আছে। একটি প্রক্রিয়ায় 1,000 একক পণ্য উৎপাদন কাজ চালু করা ছিল, যার মধ্যে হিসাব করা শেষ পর্যন্ত 600 একক উৎপাদন সম্পন্ন হয়। আমাদের প্রোডাক্ট তৈরি করা ছিল 1,000, অর্ডার পাইছি 1,000। কেমন? উৎপাদন করছি 600 একক, তাহলে বাকি রয়েছে কত? 400 একক। এবং 400 একক পণ্যের উৎপাদন কাজের মাত্র 60% সম্পন্ন হয়েছে। তাহলে এখন আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার কাজ শেষ হয়েছে কতটুকু, আপনি কি 600 একক বলবেন? না, 600 একক বললে তো আপনার পুরো সিদ্ধান্তটা আসবে না। 400 এককের আমাদের 60% কাজ সম্পন্ন হয়েছে, তাহলে 60% বের করতে হবে 400 এককের। 400 একক 60% হচ্ছে 240। কেমন? তাহলে 600-র সাথে 240 একক যোগ করে দিলে আমাদের 840 একক কাজ সম্পন্ন হয়েছে। তার মানে অসম্পূর্ণ যে কাজটা আছে এটাকে সমাপ্ত দ্রব্যে রূপান্তর করতে হবে আমাদের। কেমন? আমরা দুইটা যোগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সমমূল্যে উৎপাদন একক। কেমন? সমমূল্য উৎপাদন নির্ধারণ করা হয় ফিফো এবং এভারেজ এভারেজ পদ্ধতিতে। কেমন? ফিফো প্রারম্ভিক চলতি কার্য, সমহরিম চলতি কার্য। এই হইলো অবস্থা। এবার ফারুক ফরম দেখি, 1 নম্বর প্রশ্নটা কি আছে? চলতি কার্যের মূল্যায়ন, ওয়ার্ক ইন প্রগ্রেস বলতে কি বোঝায়? আংশিক সমাপ্ত ইউনিট। প্রসেস কস্টিং সিস্টেম প্রধানত কোথায় ব্যবহৃত হয়? কন্টিনিউয়াস প্রসেস ইন্ডাস্ট্রিতে। যেহেতু এটা একটা নর্মাল। প্রসেস কস্টিং, যেহেতু একটা কন্টিনিউ অনেকগুলা প্রক্রিয়ার মাধ্যমে শেষ হয়, একজন সুতা থেকে কাপড়, কাপড় থেকে পোশাক, এই জন্য এটা কন্টিনিউয়াস। কেমন? একটার সাথে একটা একটা লিঙ্কেজ থাকে। আচ্ছা, এই জন্য আমাদের দেশে কিন্তু এরকম প্রতিষ্ঠান কম যে একই সাথে সব, যেমন তুলাও আছে তাদের, সুতাও আছে তাদের, কাপড়ও তাদের, তারপরে পোশাক। আমরা মানে লিয়ে করতে পারি না, এটাকে ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রি ফরওয়ার্ড ইন্ডাস্ট্রি বলে আর কি। যে আপনার একটা কাপড় তৈরি করতে যা লাগবে সব আপনার কাছে আছে, তুলাও আছে। তুলা থাকলে আপনার জমি থাকতে হবে, জমিতে তুলা চাষ করতে হবে, ওখান থেকে সুতা বানাইতে হবে, ওখান থেকে কাপড় বানাইতে হবে, ওখান থেকে ইন্ডাস্ট্রি করতে হবে, ওখান থেকে পোশাক তৈরি করতে হবে। এটা বাংলাদেশে এখন পর্যন্ত হয়েছে বলে আমার জানা নেই যে সব একসাথে তাদের আছে। আমাদের তুলা ইম্পোর্ট করতে হয়, কাপড় তৈরি করতে পারি, কাপড় থেকে আবার পোশাক তৈরি করতে হয়, তাও আলাদা প্রতিষ্ঠান করে। কেমন? আচ্ছা, যাই হোক, তারপর অ্যাবনর্মাল লসের হিসাব করা হয় কস্টিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। ওয়ার্ক ইন প্রগ্রেসের ভ্যালুয়েশন, ওয়ার্ক ইন প্রগ্রেসের ভ্যালুয়েশনের জন্য কোন মেথড ব্যবহার করা হয়? ফিফো ও ওয়েটেড এভারেজ মেথড। ইকুইভ্যালেন্ট প্রোডাকশন ধারণা ব্যবহৃত হয় ওয়ার্ক ইন প্রগ্রেস ভ্যালুয়েশনে। ওপেনিং ওয়ার্ক ইন প্রগ্রেস। এটা 9 নম্বর।
স্ক্র্যাপ ভ্যালু সাধারণত অ্যাডজাস্ট করা হয় নরমাল লসের সাথে। প্রসেস কস্টিং এ ওয়ার্ক ইন প্রগ্রেস কোন দিকে দেখানো হয়? ডেবিট সাইডে। এটা এটা খরচ, কেমন খরচ ওয়ার্ক করছি যেহেতু খরচ ডেবিট পাশে দেখাতে হবে। তারপর সমতুল্য উৎপাদন একক। আচ্ছা, ইকুইভ্যালেন্ট প্রোডাকশন কি? পার্শিয়ালি কমপ্লিটেড ইউনিটকে কমপ্লিটেড ইউনিটে রূপান্তর। ইকুইভ্যালেন্ট ইউনিট মূলত সম্পর্কিত লেবার ও ওভারহেডের সাথে। ফিফু মেথডে ইকুইভ্যালেন্ট ইউনিট ধরা হয় ওপেনিং, ওয়ার্ক ইন প্রগ্রেস, কম্পিটিশন, যোগ, কারেন্ট, স্টার্টেড। এটা পড়েন, 19 নম্বরটা পড়েন। 100 ইউনিটস কমপ্লিটেড ও 50 ইউনিট 40% কমপ্লিট থাকলে ইকুইভ্যালেন্ট ইউনিট কত? তাহলে 50 এর 40% হবে হুম 20 ইউনিট। ওটা 100 যোগ 20, 120 ইউনিট। হ্যাঁ, এখানে বলছে যে 100%, 100 ইউনিট আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে 50 ইউনিটের কত পার্সেন্ট হয়েছে? 40% হয়েছে। তাহলে 4 × 5 = 20। আমরা এটাকে ট্রান্সফার করতে হবে কেমন, যে 50 ইউনিটের যেহেতু 40% কমপ্লিট হয়েছে, আর 60% কমপ্লিট হয় না, তাহলে 60% আমরা ধরবো না, 40% ধরবো। 4 × 5 = 20, 20, আর এখানে 100 ইউনিট, তাহলে 120 ইউনিট। পরেরটা একই প্রশ্ন, পড়েন তো। 80% কমপ্লিট 50 ইউনিট এর ইকুইভ্যালেন্ট ইউনিট কত? 40 ইউনিট। আমার 50-এর 80%, 5 আর 40, 40 ইউনিট। ভেরি গুড, হ্যাঁ। কস্ট কস্ট বা ইকুইভ্যালেন্ট ইউনিট সূত্র কি? টোটাল কস্ট কি ভাগ ইকুইভ্যালেন্ট ইউনিট। ফিফো ওয়েটেড অ্যাভারেজ বিশ বাই নম্বর সব। প্রোডাক্ট কি মেন? হ্যাঁ, 26। বাই প্রোডাক্ট কি মেন প্রসেস থেকে ইনসিডেন্টাল পণ্য। হ্যাঁ, যেটা এটা মানে আমরা দৈনিক পণ্য মানে বলতে হবে। প্রত্যাশা করি না আর কি, হ্যাঁ এটা হয়ে গেছে আর কি, কেমন হয়ে গেছে। হ্যাঁ, তারপর 27 নম্বর। বাই প্রোডাক্টের ভ্যালু কম হলে মেন প্রোডাক্ট কস্ট থেকে ডিডাক্ট হয়। হুম তারপর এখানে, এখানে এটা পড়েন না, 30 নম্বরটা পড়েন। বাই প্রোডাক্ট ভ্যালুয়েশন এর প্রচলিত পদ্ধতি সেলস ভ্যালু লেস এস্টিমেটেড প্রফিট। হুম যদি সেলস ভ্যালু টেন 10,000 এবং সেলিং কস্ট 2,000 হয়, তবে নিট রিয়েলাইজেশন কত? বিয়োগ করছে 8,000 ইউনিট। 33 পর্ব। বাই প্রোডাক্টের সাথে সম্পর্কিত শিল্প সুগার, অয়েল, অয়েল রিফাইনারি। সুগার মিল থেকে আমরা বাই নিট। প্রোডাক্ট পাই। হ্যাঁ, কারণ ওইখান থেকে আমরা যে চোপড়াটা পাই ওটা আমরা একটা প্রোডাক্টে বিক্রি করতে পারি, কেমন। আচ্ছা। বাই প্রোডাক্টের বিক্রয় আয় ডিডাক্ট করলে মেইন প্রোডাক্টের কস্ট কমে যায়। হ্যাঁ, কষ্ট কমে যাবে, কেমন ওখান থেকে যে আয়টা হয় ওটার ফলে আমাদের কষ্টটা কমে যাবে। জয়েন্ট প্রোডাক্ট কি? একই প্রসেস থেকে উৎপন্ন একাধিক প্রধান পণ্য, মেইন প্রোডাক্ট। হ্যাঁ, হ্যাঁ একই হ্যাঁ, প্রসেস থেকে উৎপন্ন একাধিক প্রধান পণ্য। সবগুলো মেইন প্রোডাক্ট, কেমন সবগুলো মেইন প্রোডাক্ট, হ্যাঁ। জয়েন্ট কস্ট কি পর্যন্ত ইনকার হয়? স্প্লিট অফ পয়েন্ট পর্যন্ত। কষ্টকে বিভাজন করে ফেলা, কেমন স্পিড অফ পয়েন্ট মানে কষ্ট বিভাজন করে ফেলা। বিভাজন পয়েন্ট পর্যন্ত জয়েন্ট কস্ট। জয়েন্ট প্রোডাক্টস এর উদাহরণ পেট্রোল, ডিজেল, কেরোসিন। সবগুলোই মেইন প্রোডাক্ট, এখানে কোনোটাই বাই প্রোডাক্ট না। না। তারপর এটা বলেন দেখি কি বলছে এখানে। যদি জয়েন্ট কস্ট 1 লাখ, আউটপুট এ ইকুয়াল 400, বি ইকুয়াল 600 ইউনিট হয়, তবে অ্যাভারেজ মেথডে অ্যালোকেশন কত হবে? এই যে 600 আর অ্যাভারেজ 400 যোগ, মেথডে বলছি। 600 আর 400 যোগ করলে হবে 1,000, কেমন 1,000-কে 1 লাখ দ্বারা ভাগ করলে আবার হবে 100, আবার 100 যদি 400 দ্বারা গুণ করা হয় 40,000, 60,000, কেমন ওইটা ইয়ে করতে হবে কি, ইউনিট দুইটা যোগ করতে হবে, কেমন ইউনিট দুইটা যোগ করলে টোটাল জয়েন্ট কস্টকে ভাগ করতে হবে, তাইলে পেয়ে যাবে আর কি। তাহলে একক পাওয়া যাবে। হ্যাঁ। জয়েন্ট কস্ট অ্যালোকেশনে নিট রিয়েলাইজেশন ভ্যালু মেথড ব্যবহৃত হয় বাই প্রোডাক্ট ও জয়েন্ট প্রোডাক্ট উভয় ক্ষেত্রেই। জয়েন্ট প্রোডাক্ট কস্টিং এর সাথে সম্পর্কিত শিল্প নয় টেক্সটাইল। হুম জয়েন্ট কস্টকে অ্যাপোর্শন করা হয় কস্ট অ্যাকাউন্টিং পারপোজে। প্রসেস প্রসেস কস্টিং সিস্টেম সাধারণত কোন ধরনের শিল্পে ব্যবহৃত হয়?
কন্টিনিউয়াস প্রসেস ইন্ডাস্ট্রি। ওয়ার্ক ইন প্রগ্রেস বলতে বোঝায় পার্শিয়ালি কমপ্লিটেড ইউনিটস। নরমাল লস ভ্যালুয়েশন কিভাবে হয়? নো কস্ট ইজ অ্যাসাইন্ড। ইকুইভ্যালেন্ট ইউনিট মেইনলি ব্যবহৃত হয় ভ্যালুয়েশন অফ ওয়ার্ক ইন প্রগ্রেসে। ওয়ার্ক ইন প্রগ্রেস ভ্যালুয়েশনকে সহজ করতে কোন ধারণা ব্যবহৃত হয়? ইকুইভ্যালেন্ট প্রোডাকশন। অ্যাবনর্মাল গেইনকে কিভাবে রেকর্ড করা হয়? ট্রান্সফার টু কস্টিং প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে। এটা আমাদের কস্ট অ্যাকাউন্টিং এর মধ্যে এই এই মেথডটা থাকে কেমন। স্ক্র্যাপ ভ্যালু কিসের সাথে অ্যাডজাস্ট করা হয়? নরমাল লসের সাথে অ্যাডজাস্ট করা হয়। ওয়ার্ক সার্টিফাইড ও আনসার্টিফাইড ব্যবহৃত হয় কন্ট্রাক্ট কস্টিং এ। 12 নম্বরটা পড়বো। যদি 1000 ইউনিট ইনপুট, 90 900 ইউনিট আউটপুট ও 50 ইউনিট নর্মাল লস হয়, তবে অ্যাবনর্মাল লস কত? কত 1000 ইউনিট হয়েছে ইনপুট, ইনপুট হয়েছে 1000 ইউনিট, 900 ইউনিট হয়েছে আউটপুট। রইল কত? তাহলে ঠিক আছে, 100। 50 ইউনিট হবে। 50 ইউনিট 100 ধরে আর রাখছেন। 50 কিউব। মানে এখানে এখানে তারা প্রোডাকশন, আমাদের ইনপুট ছিল 1000 ইউনিট, তারা ধারণা করছে যে নর্মাল লস হবে 50 ইউনিট, তার মানে আউটপুট আশা কথা ছিল 950 কেমন। তাইলে যে ঠিক ছিল, কিন্তু পরে প্রোডাকশন করার পরে আসছে যে 900 ইউনিট। তারা আন্দাজ করছে যে নর্মাল লস হতে পারে 50 ইউনিট, কিন্তু হয়েছে কত? নর্মাল লস ছিল 50 ইউনিট, না তারা দেখছে যে আউটপুট হয়েছে 900, তার মানে আরো 50 যেটা আছে সেটা হচ্ছে অ্যাবনর্মাল লস কেমন। আর যদি তারা ধরেন কথার কথা তারা গ্যাস করছে যে অনুমান করছে যে 50 ইউনিট নর্মাল লস, কিন্তু পরবর্তীতে দেখতেছে যে না, মাত্র 20 ইউনিট হচ্ছে নর্মাল লস, তাহলে বাকি 30 ইউনিট, 980 ইউনিট উৎপাদন হয়েছে, তাহলে বাকি 30 ইউনিট হবে অ্যাবনর্মাল গেইন। আচ্ছা, তারপরে আমরা একটু দেখি এখানে প্রসেস অ্যাকাউন্টিং ওয়ার্কিং প্রোগ্রেস কি দেখানো হয়, ডেবিট সাইডে দেখানো হয়, এগুলা বিষয় না। তারপরে কি আছে, ইকুইভ্যালেন্ট প্রোডাকশন হলো কমপ্লিশন ইউনিটসে কনভার্সন করা হয়, সেটা আমরা বলছি এতক্ষণ। আচ্ছা, ওয়াইটেড এভারেজ মেথডে ইকুইভ্যালেন্ট প্রোডাকশন ধরা হয়, ওপেনিং ওয়ার্কিং প্রোগ্রেস, তারপরে কারেন্ট স্ট্যান্ডার্ড ক্লোজিং সবগুলোই সঠিক। তারপরে বলছে যে 100 ইউনিটস অফ ওয়ার্কিং প্রোগ্রেস 50% কমপ্লিট কেমন, 200 ইউনিটস কমপ্লিটেড, ইকুইভ্যালেন্ট প্রোডাকশন কত হবে? তাহলে 200টা আমাদের আছে কমপ্লিট, আর 100 ইউনিট বলছে 50% কমপ্লিট হয়েছে, তাহলে 50% কত হবে? 50। 200 সাথে যদি 50 যোগ করে উত্তর হবে 250 কেমন। কনভার্সন কস্ট বলতে কি বোঝায়? ডিরেক্ট লেবার আর ডিরেক্ট ওভারহেড যোগ করলে, আমরা ওভারহেড যোগ করলে কনভার্সন কস্ট পাওয়া যাবে, অর্থাৎ এখানে ডিরেক্ট ম্যাটেরিয়াল যোগ হয় না, এটা মনে রাখতে হবে, পরীক্ষা কিন্তু আসছে এটা অনেকবার, যে কনভার্সন কস্ট কিভাবে বের করতে হয়, রূপান্তর ব্যয় ডিরেক্ট লেবার এবং ওভারহেড যোগ করতে হয়, কখনো এখানে ম্যাটেরিয়ালসটা আসে না কেমন। ম্যাটেরিয়ালস জেনারেলি অ্যাডেড বিগিনিং অফ প্রসেস, 80% কমপ্লিট অফ 50 ইউনিট, যে 80% যদি হয় 50 ইউনিটের, তাহলে কত হবে? ইকুইভ্যালেন্ট প্রোডাকশন 5 আর 40 কেমন, 40 ইউনিট। আচ্ছা, ইকুইভ্যালেন্ট ইউনিটস বের করার সূত্র হলো যে টোটাল কস্ট বাই ইকুইভ্যালেন্ট ইউনিটস। তারপরে একই প্রশ্ন বারবার আসছে, 100 ইউনিট আউটপুট, 20 ইউনিট 50% কত হবে? 20, 50% হচ্ছে 10, তাহলে 100 লগে 10 যোগ করলে 110 হবে কেমন। বাই প্রোডাক্ট বলতে কি বোঝায়? বাই প্রোডাক্ট হচ্ছে গৌণ উৎপাদন, এটা আমাদের মেইন প্রোডাকশন না কেমন। বাই প্রোডাক্ট কে ভ্যালু কিভাবে নির্ধারণ করা হয়? সেলস ভ্যালু মেথড নির্ধারণ করতে হয়। বাই প্রোডাক্টের জয়েন্ট কস্ট এলোকেশন কোন ভিত্তিতে হয়? মার্কেট ভ্যালু অনুসারে করতে হয়। আচ্ছা, তারপরে বাই প্রোডাক্টের ভ্যালু কি করতে হয়? মেইন প্রোডাক্ট থেকে বিয়োগ করে দেখাইতে হয় কেমন। বাই প্রোডাক্ট কস্টিং এর সাথে কোন ইন্ডাস্ট্রি বেশি সম্পর্কিত? সুগার মিল, অয়েল মিল, রিফাইনারি মিল কেমন। তারপরে আছে জয়েন্ট প্রোডাক্টস কি? একাধিক প্রধান উৎপাদন কেমন, একাধিক পণ্য উৎপাদন করে একসাথে। জয়েন্ট প্রোডাক্ট সাধারণত কোন প্রসেস তৈরি হয়? একক একক প্রসেসে তৈরি করা করতে হয়। জয়েন্ট প্রোডাক্টস এর উদাহরণ হচ্ছে পেট্রোল, কেরোসিন, ডিজেল, এই ধরনের প্রতিষ্ঠানগুলা। আচ্ছা, আউটপুট জয়েন্ট, যদি দুইটা টু জয়েন্ট প্রোডাক্ট আউটপুট 200, 300, জয়েন্ট কস্ট আছে 50,000 কেমন। তাহলে এভারেজ মেথডে কত হবে? তাহলে 200 আর 300 যোগ করলে হবে 500, 50,000কে 500 দ্বারা ভাগ করতে হবে, তাহলে হবে 1000। 200কে 1000 গুণ করলে হবে 20,000, আর 300কে 1000 গুণ করলে হবে 30,000। আচ্ছা, এখানে মূলত দুইটা যোগ করতে হবে, আগে যোগ করে ভাগ করলে হয়ে যাবে কেমন, অনুপাত বিশ্লেষণের মতো আর কি। জয়েন্ট প্রোডাক্ট পোস্টিং সাথে সম্পর্কিত টেক্সটাইল কোম্পানি কেমন। আচ্ছা, নেট রিয়েলাইজ ভ্যালুয়েশন মেথড কোনটি? জয়েন্ট প্রোডাক্টে বাই প্রোডাক্টে দুটি কম্পেয়ার করা। এই হলো আমাদের আজকের আলোচ্য বিষয়। কারেন্ট চলে যাওয়ার কারণে ভিডিও দুইটা হয়ে যাবে আর কি, একটা হবে না। ওই যে এখন আমি চেষ্টা করছি নেট কানেকশন দিতে, পেলে সাথে সাথে হয় নাই।
এই হলো রাতে আমরা আরেকটা ক্লাস আলোচনা করবো, তাহলে আমাদের কষ্ট কারণে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। কেমন? আপনারা এখন যে ক্লাসগুলো হচ্ছে প্রচুর প্র্যাকটিস করেন আর নিয়মিত পরীক্ষা দিতে থাকেন। আমি পরীক্ষা প্রতিদিন নিতে থাকবো, তারপর পরীক্ষা দিতে থাকেন। আর এখন অন্যান্য বিষয়গুলোর সাথে পড়েন, কেমন? আর কার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে শেষ করতে পারি। যদি কারো কোনো প্রশ্ন থাকে বলেন, তাহলে আমরা শেষ করব। শেষ করি নাকি? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।